আচ্ছা ভাবুন তো, আপনার জানের টুকরো সবচেয়ে কাছের বন্ধুটি যদি হঠাৎ একদিন মাঝরাতের রক্তে ভেজা শরীরে আপনার ঘরে ঢোকে আর ফ্রিজ খুলে কাঁচা মাংস চিবিয়ে খেতে শুরু করে। শুধু তাই নয়, পরের দিন সেই কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেদের পটিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে জ্যান্ত চিবিয়ে খেতে থাকে। ঠিক এই ভয়ানক কাণ্ডটাই ঘটেছিল আমাদের আজকের সিনেমার নায়িকা নিডির সাথে। আজ আমরা দেখতে যাচ্ছি 2009 সালের সুপারহিট হরর থ্রিলার মুভি জেনিফারস বডি। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনার নিজের বেস্ট ফ্রেন্ড ডাইনি বা রাক্ষসে পরিণত হয় আর আপনার বয়ফ্রেন্ডকে মেরে ফেলতে চায়, তাহলে আপনি কি করবেন? নিজের জান বাঁচাতে পালিয়ে যাবেন নাকি বেস্ট ফ্রেন্ডের বুকে ছুরি বসিয়ে দেবেন? কমেন্ট করে ঝটপট জানান। আর জেনিফারের এই ভয়ানক রূপের শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। অনিতা, যাকে সবাই নিডি নামে চিনত, সে এখন একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। সে খুবই রাগী, আক্রমণাত্মক এবং কারো কথাই শুনতে চায় না। এমন সময় একজন নার্স তার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু খাবে? কিন্তু অনিতা কোনো উত্তর না দিয়ে রাগের মাথা নার্সের মুখে থুতু ছুঁড়ে মারে। তাই এই আচরণে শাস্তি হিসেবে তাকে একটি অন্ধকার উঁচু দেওয়াল ঘেরা ছোট কক্ষে বন্দি করে রাখা হয়। সেখানে একা বসে অনিতা নিজের অতীতের কথা ভাবতে শুরু করে। তার মনে পড়ে যায় তার সবচেয়ে কাছের বন্ধু জেনিফারের কথা। একসময় অনিতা আর জেনিফার ছিল একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এরপর গল্প আমাদের নিয়ে যায় তাদের অতীতে। দুজন বড় হয়েছে ডেভিলস ক্যাটল নামের একটি ছোট্ট গ্রামে। গ্রামটির নাম রাখা হয়েছে কাছেই থাকা একটি রহস্যময় জলপ্রপাতের নাম অনুসারে। সেই জলপ্রপাতের পানি একটি বিশাল গর্তের ভেতরে গিয়ে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না সেই পানি আসলে কোথায় হারিয়ে যায়। অনেক বিজ্ঞানী, গবেষক আর স্থানীয় মানুষ এই রহস্যের সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু কেউই আজ পর্যন্ত জানতেই পারেনি। পর গল্প আবার মূল ঘটনায় ফিরে আসে। জেনিফার তাদের কলেজের সবচেয়ে জনপ্রিয়, সুন্দরী এবং সবার প্রিয় মেয়ে। অন্যদিকে অনিতা অর্থাৎ নিডি একেবারে তার উল্টো। দুজনের বন্ধুত্ব খুব গভীর হলেও তাদের স্বভাব চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা। জেনিফার আত্মবিশ্বাসী আর সবার নজরের কেন্দ্রবিন্দু, আর নিডি ছিল শান্ত, লাজুক এবং নিজের উপর খুব একটা বিশ্বাস ছিল না তার। এমনকি সৌন্দর্যের দিক থেকেও সে জেনিফারের মতো ছিল না। নিডির একটি প্রেমিক ছিল, তার নাম চিপ। তবু সে প্রায় সবসময় নিজের প্রেমিকের চেয়েও জেনিফারে বেশি গুরুত্ব দিত। যেমন একদিন জেনিফার নিডিকে বলল আজ রাতে তারা এলাকার একটি বারে যাবে, সেখানে একটি ব্যান্ড গান পরিবেশন করবে আর অনেক মজাও হবে। বন্ধুর কথা রাখতেই নিডি তার প্রেমিককে বাদ দিয়ে জেনিফারের সঙ্গে বারে চলে যায়। বারে পৌঁছানোর পর জেনিফারের নজর পড়ে ব্যান্ডের প্রধান গায়ক নিকোলাসের উপর। সে এতটাই মুগ্ধ হয় যে নিজ থেকে নিকোলাসকে একটি তরল পানি এনে দেওয়ার প্রস্তাব দেয়। জেনিফার যখন তরল পানি আনতে যায়, তখন নিকোলাস তার এক ব্যান্ড সদস্যের সঙ্গে জেনিফারকে নিয়ে নোংরা কথা বলতে শুরু করে। নিডির ঘটনাক্রমে তাদের সেই কথোপকথন শুনে ফেলে, আর তারা যা বলছিল তা নিডির একদমই ভালো লাগেনি। নিডি যা শুনেছিল সবকিছু জেনিফারে খুলে বলে, কিন্তু জেনিফার বিষয়টা পাত্তা না দিয়ে বলে, এইসব নিয়ে ভাবিস না। এরপর ব্যান্ডটি তাদের গান শুরু করে, কিন্তু হঠাৎ শর্ট সার্কিট থেকে বারের ভেতরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা সবাই প্রাণ বাঁচাতে ছুটাছুটি করতে থাকে। অনেক কষ্টে নিডি আর জেনিফার বাথরুমের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরই মধ্যে পুরো বার আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু মানুষের চিৎকার আর আতঙ্ক। বাইরে বের হওয়ার পরে নিকোলাস জেনিফারের তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়। সে বলে, চলো আমাদের সঙ্গে গেলে খুব মজা হবে। এই বলে সে জেনিফারকে তাদের ভেনে উঠতে বলে। নিডি বারবার জেনিফারকে না যেতে অনুরোধ করে, কিন্তু জেনিফার কোনো কথাই শুনে না। শেষ পর্যন্ত সে নিকোলাস আর তার ব্যান্ড সদস্যের সঙ্গে ভ্যানে উঠে বসে। নিডি অসহায় ভাবে দাঁড়িয়ে থাকে, আর জেনিফারকে দূরে চলে যেতে দেখে তার মুখে তখন স্পষ্ট চিন্তা আর দুঃখের ছাপ। বন্ধুর জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। নিডি একাই নিজের বাড়ির পথে রওনা দেয়। বাড়ি ফিরে নিডি সঙ্গে সঙ্গে তার প্রেমিক চিপকে ফোন করে। সে বাড়ি ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে এবং জানায় যে জেনিফার ওই ব্র্যান্ডের সঙ্গে চলে গেছে। নিডির ভয় হচ্ছিল ওরা হয়তো জেনিফারের কোনো ক্ষতি করতে পারে বা তার সুযোগ নিতে পারে। ফোনে কথা বলার মাঝে হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। নিডি দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না।
অবাক হয়ে সে আবার ঘরের ভেতরে ফিরে আসে। ঠিক তখনই সে ঘরের ভেতরে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে চারদিকে তাকাতেই সে দেখে জেনিফার সেখানেই বসে আছে। তার পুরো মুখে রক্তে মাখামাখি আর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জেনিফার শুধু রহস্যময় ভাবে মুচকি হাসছিল। এরপর সে ফ্রিজ খুলে ভেতর থেকে কাঁচা মুরগির মাংস বের করে পশুর মতো খেতে শুরু করে। হঠাৎ জেনিফার এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে এবং কালো রঙের এক অদ্ভুত তরল বমি করে। এই দৃশ্য দেখে নিডি ভয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জেনিফার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিনও গত রাতে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো নিডির মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না। সে জেনিফারকে নিয়ে ভীষণ চিন্তায় ছিল। ঠিক তখনই জেনিফার কলেজে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি। গত রাতে সে ছিল রক্তাক্ত আর বিধ্বস্ত, কিন্তু আজ তাকে আগের চেয়েও বেশি প্রাণবন্ত আর আত্মবিশ্বাসী লাগছে। ক্লাস চলাকালীন তাদের শিক্ষক ভারে আগুনে মারা যাওয়া মানুষদের জন্য সুখ প্রকাশ করেন, কিন্তু সবাইকে অবাক করে দেয়। জেনিফার সেই কথা শুনে হেসে ওঠে, এমনকি সে শিক্ষকের কথাও মজা করে উড়িয়ে দেয়। জেনিফার এই আচরণ দেখে নিডি আরো বেশি অবাক হয়ে যায়। তার মনে হতে থাকে জেনিফার যেন পুরোপুরি বদলে গেছে, কিছুই যেন আর আগের মতো নেই। পরে নিডি তার প্রেমিক চিপকে সব ঘটনা খুলে বলে। সে জানায় গত রাতে জেনিফার তার বাড়িতে এসেছিল এবং তার আচরণ ছিল ভীষণ অদ্ভুত। নিডির মনে হচ্ছিল কেউ যেন জেনিফার শরীরের উপর ভর করেছে, কারণ সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করছিল না। এখান থেকে গল্প আরো ভয়ঙ্কর মোড় নেয়। একদিন জেনিফারের দেখা হয় কলেজের ফুটবল দলের অধিনায়কের সঙ্গে। ভারে আগুনে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মারা যাওয়ায় ছেলেটি গভীর সুখে ভেঙে পড়ছিল। জেনিফার তাকে সান্ত্বনা দিতে থাকে। পর্যায়ে সে ছেলেটিকে স্কুলের পাশের নির্জন জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে জেনিফার তার প্রতি আকর্ষণ তৈরি করতে শুরু করে। আর ঠিক তখনই চারপাশের পরিবেশ অস্বাভাবিকভাবে বদলে যেতে থাকে। আশেপাশে থাকা পাখি আর অন্য প্রাণীগুলো একে একে সেখানে জড়ো হতে শুরু করে। পুরো পরিবেশটাই হঠাৎ করে ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে ওঠে। হঠাৎ জেনিফার চেহারা বদলে যায় আর দাঁতগুলো লম্বা আর ধারালো পশুর দাঁতে পরিণত হয়। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করেছে। এরপর সে নির্মম ভাবে ফুটবল দলের অধিনায়ককে ছিঁড়ে খুঁড়ে হত্যা করে। মৃত্যুর আগে ছেলেটি যন্ত্রণা চিৎকার করে উঠে। সেই চিৎকার এই কলেজের এক শিক্ষক শুনতে পায়। শব্দ অনুসরণ করে তিনি ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে গিয়ে ছেলেটির ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পায়। এদিকে নিডি আর জেনিফার মধ্যে ফোনে কথা হয়। নিডি শহরে একের পর এক মৃত্যুর ঘটনায় খুব আতঙ্কিত ছিল। সে ভীষণ চিন্তায় পড়ে যায়, কিন্তু জেনিফার তাকে শান্ত হতে বলে। সে এমন ভাবে কথা বলে যেন এসব মৃত্যু তার কাছে কোনো বিষয় নয়। এর কিছুক্ষণ পর দেখা যায় জেনিফার একটি লাইটার দিয়ে নিজের জিহ্বা পুড়িয়ে ফেলছে, কিন্তু আশ্চর্যের বিষয় সে একটুও ব্যথা অনুভব করে না। তারপর জেনিফার নিডির দিকে তাকিয়ে বলে, আমি একজন দেবতা। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু এবার জেনিফার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে খুব দুর্বল, ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়ে। আগে সে প্রাণবন্ত ভাব যেন একেবারে হারিয়ে গেছে। ঠিক তখনই কলেজের একজন ছাত্র জেনিফার কাছে এসে কথা বলতে শুরু করে। সে জেনিফারকে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দেয় এবং বলে যে তারা একসঙ্গে অনেক ভালো সময় কাটাতে পারবে, কিন্তু জেনিফার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ছেলেটিকে বলে আজ রাতে দেখা করো। এ তাকে একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়িতে আসতে বলে। রাত নামতেই ছেলেটি সেই অসমাপ্ত বাড়িতে পৌঁছে যায়। দুজনে কথা বলার সময় হঠাৎ জেনিফার চোখের রং বদলে যেতে শুরু করে। এটা দেখে ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জেনিফার মুহূর্তের মধ্যে ছেলেটি হত্যা করে তার দেহের মাংস খেতে শুরু করে। এদিকে নিডি তখন তার প্রেমিক চিপের সঙ্গে ছিল। হঠাৎ সে জেনিফারকে নিয়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। ঘুম ভাঙার পর তার মনে হতে থাকে জেনিফার যেন কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। এই অনুভূতি থেকে নিডি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ তার সামনে রক্তে ভেজা অবস্থায় জেনিফার এসে দাঁড়ায়। পরের মুহূর্তে জেনিফার লাফ দিয়ে নিডির গাড়ির সামনে কাচের উপর উঠে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নিডি আতঙ্কে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে নিজের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নিডি নিজের ঘরে এসে বিছানায় বসতেই দেখে জেনিফার আগেই সেখানে বসে আছে। অদ্ভুত ভাবে এবার তাকে একেবারে স্বাভাবিক লাগছিল। নিডি কিছুই বুঝে উঠতে পারে না। সে জেনিফারকে চলে যেতে বলে, কিন্তু জেনিফার শান্তভাবে বলে, ভয় পাস না, আমি তোর সবচেয়ে ভালো বন্ধু।
আজ আমি তোকে সব সত্যি বলবো। এরপর সে সেই রাতের ঘটনা বলতে শুরু করে, যে রাতে বারে আগুন লেগেছিল। নিডি সত্যিটা জানার জন্য জোর করলেও জেনিফার সবকিছু খুলে বলে। সে জানায়, আমি যখন নিকোলাস আর তার ভ্যান্ডের সঙ্গে ভ্যানে উঠছিলাম, তারা আমাকে সেই রহস্যময় জলপ্রপাতের কাছে নিয়ে গিয়েছিল। জেনিফার জানায়, নিকোলাস আর তার ভ্যান্ডের সদস্যরা শয়তানের উপাসনা করত। সফল সঙ্গীত শিল্পী হওয়ার জন্য তারা যে কোনো ভয়ঙ্কর কাজ করতেও রাজি ছিল। জেনিফার আরো বলে, ওরা প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল আমি কুমারী কিনা। আমি হ্যাঁ বলছিলাম। তারপর তারা সিদ্ধান্ত নেয় শয়তানের উদ্দেশ্যে আমাকে বলি দেবে। বিনিময়ে তারা চেয়েছিল খ্যাতি আর সাফল্য। অর্থাৎ পুরো ঘটনায় ছিল কালো জাদুর এক ভয়ঙ্কর আচার। তারা জেনিফাকে ছুরি দিয়ে আঘাত করে। সেই ছুরিটা জলপ্রপাতের ভেতরে চুরে ফেলে দেয়। কিন্তু জেনিফার জানায় সে আসলে কুমারী ছিল না, আর সেই কারণেই বলি সম্পূর্ণ সফল হয়নি। ফলে সে মারাও যায়নি, বরং তার সঙ্গে আরো ভয়ঙ্কর কিছু ঘটেছিল। জেনিফার মারা যাওয়ার বদলে তার শরীরে এক ভয়ঙ্কর দানবীয় আত্মা ভর করে। ওদিকে সেই ঘটনার পরে নিকোলাস আর তার ভ্যান্ড রাতারাতি বিখ্যাত হয়ে যায়। আর জেনিফার বেঁচে থাকলেও তার শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই দানব। জেনিফার নিডিকে বলে, জ্ঞান ফেরার পর আমার ভীষণ ক্ষুধা লাগছিল, সেই কারণে আমি সেদিন রাত্রে তোর বাড়িতে গিয়েছিলাম। আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে নিজেকে সামলাতে পারছিলাম না, কিন্তু তোকে আমি কখনোই আঘাত করতে পারতাম না, কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই আমি তোর ফ্রিজ থেকে কাঁচা মুরগির মাংস খেয়েছিলাম। এরপর জেনিফার জানায়, যখন সে কোনো মানুষকে শিকার করে নিজের ক্ষুধা মেটায়, তখন তার শরীরে অমানবিক শক্তি ফিরে আসে। কথাটা প্রমাণ করার জন্য সে নিজের হাতের নখ দিয়ে গভীর আঁচড় কাটে। কিন্তু অবিশ্বাসভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষতটি নিজে থেকে পুরোপুরি সেরে যায়। এইভাবেই নিডি নিশ্চিত হয়ে যায় জেনিফার ভেতরে এখন সত্যি এক দানবীয় শক্তি বাস করছে। সবকিছু নিজের চোখে দেখে আর শোনার পর নিডি ভয় আর আতঙ্কে কেঁপে ওঠে। সে জেনিফারকে বলে, এখন তুমি চলে যাও, আমি আর কথা বলতে পারছি না। জেনিফার আর কিছু না বলে দ্বিতীয় তলা জানালা দিয়ে প্রায় 12 থেকে 13 ফুট নিচে লাফিয়ে পড়ে। আর অবিশ্বাস ভাবে তার কিছুই হয় না। জেনিফারের সেই অবিশ্বাস লাভ দেখে নিডি আরো বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে জেনিফার আর সাধারণ মানুষ নেই। সত্যটা জানার জন্য নিডি লাইব্রেরিতে যায়। সেখানে সে কালো জাদু আর অতিপ্রাকৃতিক বিষয়ের উপর লেখা বিভিন্ন বই পড়তে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। বই থেকে নিডি বুঝতে পারে নিকোলাস আর তার ভ্যান্ড একটি বড় ভুল করেছিল। তারা ভেবেছিল জেনিফার একজন কুমারী, কিন্তু বাস্তবে তা ছিল না। এই ভুলের কারণে তারা খ্যাতিও পেল। জেনিফার শরীরে এক দানবীয় আত্মা ভর করেছিল। আরো ভয়ঙ্কর বিষয় হলো সেই দানবকে থামানোর একটাই উপায় আছে, তার হৃদয়ে ছুরি বসাতে হবে। এটাই একমাত্র উপায়, এর বাইরে তাকে থামানোর আর কোনো পথ নেই। এরপর নিডি তার প্রেমিক চিপকে সব ঘটনা খুলে বলে, কিন্তু চিপ তার একটি কথাও বিশ্বাস করে না, বরং সে নিডিকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। এদিকে বই থেকে নিডি আরো জানতে পারে বেঁচে থাকার জন্য জেনিফারকে নিয়মিত মানুষের উপর শিকার করতে হবে, নইলে সে ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলবে, এমনকি তার সৌন্দর্য আর যৌবনও নষ্ট হয়ে যাবে। তাই সুন্দর আর শক্তিশালী থাকতে জেনিফারকে বারবার মানুষ হত্যা করতে হবে। কয়েকদিন পর তাদের স্কুলে একটি বড় নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় সব শিক্ষার্থী উপস্থিত হওয়ার কথা, কিন্তু নিডি ভীষণ দুশ্চিন্তায় ছিল। তার মনে হচ্ছিল জেনিফার হয়তো এই অনুষ্ঠানে কাউকে স্বীকার করবে। সবচেয়ে বেশি চিন্তা ছিল তার প্রেমিক চিপকে নিয়ে। সে বারবার চিপকে অনুষ্ঠানে যেতে নিষেধ করে, কিন্তু চিপ তার কথা একদমই বিশ্বাস না করে হেসে বলে, কিছুই হবে না, এত চিন্তা করো না তো। অবশেষে নাচের অনুষ্ঠানের রাত চলে আসে। সবাই আনন্দে নাচ গান নিয়ে ব্যস্ত, কিন্তু নিডি খেয়াল করে চিপ এখনো সেখানে পৌঁছায়নি এবং জেনিফারও কোথাও নেই। হঠাৎ নিডির মনে ভয়ঙ্কর একটা আশঙ্কা জাগে, কারণ একই সময় চিপ আর জেনিফার দুজনেই নিখোঁজ। দুশ্চিন্তায় সে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে চিপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে চিপ কিছুক্ষণ আগে হাঁটতে বের হয়েছিল এবং সেখান থেকে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই কথা শুনে নিডির বুক কেঁপে ওঠে। সে দৌড়ে সেই পথের দিকে ছুটে যায় যে পথে দিয়ে চিপ আসার কথা ছিল।
এদিকে নির্জন রাস্তায় একা হাঁটছিল চিপ। ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় জেনিফার। সে চিপকে ভুল বোঝানোর চেষ্টা করে বলে, নিডি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর সেই মিথ্যা কথায় চিপকে নিজের ফাঁদে টানতে শুরু করে। জেনিফার চিপকে বলতে থাকে, এই কারণেই নিডি তোমাকে কোনো গুরুত্ব দেয় না। কথা বলতে বলতে সে ধীরে ধীরে চিপকে একটি পরিত্যক্ত ভবনের দিকে নিয়ে যায়। এটাই ছিল জেনিফার শিকার করার পুরনো কৌশল। প্রথমে সে তার শিকারকে নিজের প্রতি আকৃষ্ট করে, তারপর সুযোগ বুঝে নির্মমভাবে হত্যা করে। জেনিফার ধীরে ধীরে চিপের খুব কাছে চলে আসে, কিন্তু চিপ তাকে থামিয়ে দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় যে সে শুধু নিডিকেই ভালোবাসে, অন্য কোনো মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক হতেই পারে না। চিপের এই কথা শুনে জেনিফার ভীষণ রেগে যায়। মুহূর্তের মধ্যে তার দানবীয় রূপ প্রকাশ পায় এবং সে ঝাঁপিয়ে পড়ে চিপের উপর। ঠিক সেই সময় নিডি তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। সে নিজের চোখে দেখে জেনিফার চিপের গলায় কামড় বসিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। জেনিফারের মুখ আর শরীর তখন চিপের রক্তে ভেসে গেছে। এক মুহূর্ত দেরি না করে নিডি নিজের প্রেমিকাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। সে জেনিফারকে ধাক্কা দিয়ে চিপের কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর দস্তাদস্তি শুরু হয়ে যায়, কিন্তু জেনিফার আরো হিংস্র হয়ে ওঠে। সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আমি শুধু ছেলেদেরই হত্যা করি না। এরপর জেনিফার তার দানবীয় শক্তি ব্যবহার করে মাটি থেকে শূন্যে বেঁচে ওঠে। এই দৃশ্য দেখে নিডি আরো হতবাক হয়ে যায়। এরপর দুই বন্ধুর মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। জেনিফার যখন নিডিকে মেরে ফেলতে এগিয়ে আসে, ঠিক তখনই গুরুতর আহত চিপ শেষ শক্তিটুকু দিয়ে উঠে দাঁড়ায়। সে একটি লোহার রড দিয়ে জেনিফার পেটে জোরে আঘাত করে। আঘাতে জেনিফার গুরুতর আহত হয়ে পড়ে। অনেক রক্তক্ষরণ হওয়ায় সে আর লড়াই না করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু নিডি তার প্রেমিক চিপের কাছেই ছুটে আসে। দুর্ভাগ্যবশত নিডির কোলে চিপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় মানুষটিকে হারিয়ে নিডি ভেঙে পড়ে, কিন্তু সেই শোকে মুহূর্তের মধ্যে প্রতিশোধের আগুনে পরিণত হয়। সে মনে মনে শপথ করে যে কোনো মূল্যে জেনিফারকে শেষ করবে। প্রতিশোধ নিতে নিডি সরাসরি জেনিফারের বাড়িতে চলে যায়। তার ঘরে ঢুকতেই আবার শুরু হয় দুজনের ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে জেনিফার নিডির গলায় কামড় বসায়, তবুও নিডি হাল ছাড়ে না। শেষ পর্যন্ত সুযোগ বুঝে সে একটি ইউটিলিটি নাইফ দিয়ে জেনিফার বুকে ঠিক হৃদয়পিণ্ডে আঘাত করে। মুহূর্তের মধ্যে জেনিফারের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। নিডির মনে পড়ে যায় বইয়ের লেখা ছিল দানবটিকে শেষ করার একমাত্র উপায় ছিল তার হৃদয়ে আঘাত করা। নিডি ঠিক সেটাই করে। এরপর জেনিফার এবং তার শরীরের ভেতরে থাকা দানব দুজনে শেষ হয়ে যায়। ঠিক তখনই চিৎকার শুনে জেনিফারের মা ঘরে ছুটে আসে। তিনি এসে দেখে নিডি তার মেয়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে। এরপর গল্প আবারও শুরুতে ফিরে আসে। এখন বোঝা যায় কেন নিডিকে মানসিক হাসপাতালে রাখা হয়েছিল, কারণ জেনিফার হত্যার দায়ে তাকে আটক করা হয়েছিল। কিন্তু এরপর সামনে আসে আরো বড় এক রহস্য। নিডি আর আগে সেই নিডি নেই। লড়াইয়ের সময় জেনিফার তার গলায় কামড় বসিয়েছিল, আর সেই কামড়ের মাধ্যমে জেনিফার দানবীয় শক্তি একটি অংশ নিডির শরীরে চলে আসে। এরপর দেখা যায় নিডিও মাটি থেকে শূন্যে বেসে উঠতে পারছে, অর্থাৎ এখন তার মধ্যেও অতি প্রাকৃতিক শক্তি জন্ম নিয়েছে। এই কারণে তার স্বভাবও পুরোপুরি বদলে যায় এবং সে আগের চেয়ে অনেক বেশি রাগী আর হিংস্র হয়ে ওঠে। এই কারণে তাকে সেই মানসিক হাসপাতালের অন্ধকার কক্ষে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু সেই কারাগারও তাকে আটকে রাখতে পারেনি। নিজের নতুন দানবীয় শক্তি ব্যবহার করে নিডি শূন্যে বেশে জানালা দিয়ে পালিয়ে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সে সোজা সেই রহস্যময় জলপ্রপাতের কাছেই পৌঁছায়। সেখানে গিয়ে নিডি সেই একই ছুরিটি খুঁজে পায়, যে ছুরিটি দিয়ে নিকোলাস জেনিফারকে বলে দিয়েছিল, আর যার মাধ্যমে সব ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছিল। নিডি ছুরিটি নিজের সঙ্গে নিয়ে নেয়। এরপর সে একটি গাড়িতে করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে নিকোলাস আর তার ব্যান্ডের অনুষ্ঠান করছিল। এদিকে ব্যান্ডের সদস্যরা তাদের বিলাসবহুল রুমে বসে মাদক সেবন আর সাফল্যের আনন্দে মেতেছিল। হঠাৎ একজন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। এরপর একে একে ব্যান্ডের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রথমে বোঝা যায় না আসলে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সিসিটিভির ক্যামেরায় ফুটেজের সত্যিটা সামনে আসে। ফুটেজে দেখা যায় নিডি সেই
রুম থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ ব্র্যান্ডের সবাইকে হত্যা করেছিল নিডি। তাদের কর্মকাণ্ডের ফল শেষ পর্যন্ত তারাই ভোগ করেছে, কারণ এই ভয়ঙ্কর ঘটনার পেছনে দায়ী ছিল নিকোলাস আর তার ব্র্যান্ড। তাদেরই কারণে নিডি হারিয়েছিল তার প্রেমিককে, আর জেনিফার হারিয়েছিল নিজের জীবন, আর নির্দোষ আরো অনেক মানুষের প্রাণ দিতে হয়েছিল। অবশেষে নিডি তাদের উপযুক্ত শাস্তি দেয়। তো বন্ধুরা, এই ছিল জেনিফারস বডি সিনেমার সম্পূর্ণ গল্প। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।